আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9-এর ম্যাথসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 করাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। এর আগের ভিডিওতে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 করিয়েছিলাম, তো যারা সেটা দেখোনি চাইলে তোমরা সেটা উপরে কার্ডে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং যেটা আমি আজকে পড়াবো সেটার পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করছি টাস্ক 2 এর ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 এর ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে। এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, যেখানে এক্স লেস দ্যান ওয়াই আর জেড লেস দ্যান 0, তাহলে এর মধ্যে কোনটা সঠিক হবে। আচ্ছা, আমি এখানে তোমাদের এক্স ওয়াই জেড হিসেবে না ধরে, মানে না বুঝিয়ে কোনটা সংখ্যা নিয়ে বোঝাই। ধরি যে এক্স ধরো এক্স হচ্ছে 2, ঠিক আছে। ওয়াই হচ্ছে ধরো হচ্ছে 3, মানে এক্স বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যার মধ্যে তো ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, অখণ্ড, মূলদ সবই চলে, স্বাভাবিক সংখ্যা। তা আমি ধরছি এক্স হচ্ছে একটা 2 স্বাভাবিক সংখ্যা, 3 স্বাভাবিক সংখ্যা, আর জেড হচ্ছে 0 থেকে ছোট, মানে 0 থেকে ছোট কোনগুলো হয়, নেগেটিভ সংখ্যাগুলো। তাহলে ধরি জেড হচ্ছে -4, এটা 0 থেকে ছোট। আর এক্স ওয়াই থেকে ছোট হতে হবে, এক্স লেস দ্যান ওয়াই আছে, তার মানে এখানে দেখো এটা মিলছে, 2 লেস দ্যান 3 হচ্ছে, তো এক্স লেস দ্যান ওয়াই হচ্ছে। তাহলে এখন 2 3-এর থেকে ছোট, আমি এখানে 2 কে এক্স ধরেছি আর ওয়াই কে 3 ধরেছি, ঠিক আছে। এবার 2 3-এর থেকে ছোট, এখানে লিখে দেবে যে যেখানে ধরি হচ্ছে এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 3, কারণ এভাবে বোঝালে বুঝবে না, একটু উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবে। আর জেড হচ্ছে -4 লেস দ্যান হচ্ছে 0। এবার আমি দুদিকে জেড দিয়ে গুণ করি, তাই তো আছে, দুদিকে সব জেড দিয়ে গুণ আছে। তাহলে এখন আমি যদি দুদিকে জেড দিয়ে গুণ করি, মানে -4 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে -8, এটা 3 ইন্টু -7 হচ্ছে -12। এবার তোমরা নিজেরাই বলো, একটা সংখ্যা রেখা, সাপোজ এটা একটা সংখ্যা রেখা, এই সংখ্যা রেখাদের মাঝখানে থাকে হচ্ছে 0, এইদিকে থাকে হচ্ছে 1 2 3, এরকম করে এটা চলতে থাকে। আর এইদিকে থাকে হচ্ছে -1 -2 -3, এরকম করে চলতে থাকে। তাহলে ধনাত্মক দিকে 1 ছোট হয়, 2 বড় হয়, তারপর 2 ছোট হয়, তার থেকে আবার 3 বড় হয়। কিন্তু ঋণাত্মক দিক হয় ব্যাপারটা পুরো উল্টো, সেখানে -1 সব থেকে বড়, তার থেকে -2 ছোট, তার থেকে -3 আরো ছোট, তার থেকে মানে -3-এর থেকে -4 আরো ছোট। মানে ধনাত্মক দিকে যেমন 3 থেকে 4 বড় হয়, সেরকম কিন্তু ঋণাত্মক দিকে হয় পুরো উল্টো, ওখানে -3 বড় হয়, -4 তার থেকে ছোট হয়। তাহলে এটা যদি ধনাত্মক হতো, তাহলে আমি বলতে পারতাম যে 8 থেকে 12 ছোট, মানে 12 বড় 8 ছোট। কিন্তু যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, তাহলে আমি বলবো -8 বড় আর -12 তার থেকে ছোট। তাহলে দেখো সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এতক্ষণ ছিল হচ্ছে লেস দ্যান সাইন, এখন হয়ে গেল গ্রেটার দ্যান সাইন। -8 যেহেতু বড়, -12 তার থেকে ছোট, তাহলে সুতরাং এক্স লেস দ্যান ওয়াই হলে আমরা এখানে বলতে পারি যে এক্স জেড গ্রেটার দ্যান হবে ওয়াই জেড, যখন জেড এর ভ্যালুটা 0 থেকে ছোট, ঠিক আছে। এবার যদি কখনো কোনো কোশ্চেন আসতো, কারণ তাই তো হলো, এটা তো হলো এক্স জেড, -8 মানে কি, এটা তো এক্স জেড হয়ে গেল, এক্স ইন্টু জেড, আর এটা হয়ে গেল হচ্ছে ওয়াই জেড, তাই তো হলো। তাহলে যখন আমরা দুদিকে ঋণাত্মক সংখ্যা গুণ করি, তখন কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যায়, কারণ ঋণাত্মক সংখ্যায় হয় -1 বড়, তার থেকে -2 ছোট, তার থেকে -3 ছোট, বাট যেটা ধনাত্মক ক্ষেত্রে পুরো উল্টো হয়, ওখানে 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3 বড়, বাট এইদিকে হয় -1 সব থেকে বড়, তার থেকে বাদ বাকি সবগুলো পরপর, মানে এখানে বড় থেকে, মানে এখানে ছোট থেকে বড় হতে হতে যায়, ধনাত্মক দিকে কি হয় ছোট থেকে বড়র দিকে যায়, আর এখানে হয় হচ্ছে বড়র থেকে ছোটর দিকে, এটা যায় হচ্ছে ছোটর থেকে বড়র দিকে, আর এখানে যায় হচ্ছে বড়র থেকে ছোটর দিকে, ঠিক আছে। ব্যাপারটা পুরো উল্টো হয়ে যায়। এবার যদি এখানে জেড লেস দ্যান 0 না হয়ে, যদি এখানে আমি জাস্ট এমনি বলে রাখছি, যদি জেড গ্রেটার দ্যান 0 হতো, ধরো সেম অঙ্ক, এখানে এক্স আমি 2 নিয়েছি, সিমিলারলি যেটা ওয়াই 3-এর থেকে ছোট, বাট আমি এখানে জেড সাপোজ -4 না নিয়ে +4 নিয়েছি, 0 থেকে বড়,
জাস্ট আমি এমনি এটা বলে রাখছি তোমাদের মানে কমন সেন্সের জন্য। তাহলে এখন আমি যদি দুদিকে জেড দিয়ে গুণ করি, এটা হবে 2 ইন্টু 4, এটা হবে 3 ইন্টু 4। তাহলে এটা কত হচ্ছে 8, এটা হচ্ছে 12। এখন বলো দুটো তো পজিটিভ সংখ্যা, তাহলে কে বড় হচ্ছে? 12 বড়। তাহলে এটা অবশ্যই বড়। তাহলে সেক্ষেত্রে যদি z গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কি সাইন চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তাহলে z গ্রেটার দ্যান 0 হলে, x লেস দ্যান y হলে, সেখানে অবশ্যই আমি বলতে পারবো xz ও লেস দ্যান yz হবে। বাট যদি x 0 থেকে ছোট হয় তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবারে পরের কোশ্চেনটা করি। দেখো, নিচের কোন বিন্দুটি 3x - y = 7 সমীকরণের লেখচিত্রের ওপর অবস্থিত নয়? আচ্ছা, এইখানে সমীকরণটা কি আছে? 3x - y = 7। এবার এই সমীকরণের যে আমি লেখচিত্রটা আঁকবো, তার উপর যে কটা বিন্দু পাবো, সেই কটা বিন্দুগুলো এই সমীকরণের উপর থাকবে। মানে সাপোজ এই সমীকরণের লেখচিত্রের উপর আমি যদি x1 y1 এরকম একটা বিন্দু পাই, তার মানে এই x1 টা এখানে বসালে আর এই y1 এর ভ্যালুটা এইখানে বসালে আমি মানে এদিকটা সলভ করলে এদিকে সমীকরণের ডান দিকের ভ্যালু 7 এর সঙ্গে সমান হবে। মানে অ্যাকচুয়ালি একটা কথা বলতেছি যে এই সমীকরণের লেখচিত্র উপর যে যে বিন্দুগুলো থাকবে, সেই বিন্দুগুলো এই সমীকরণটাকে অবশ্যই সিদ্ধ করবে, মানে সন্তুষ্ট করবে বা স্যাটিসফাই করবে। যেমন আমি ধরো ফার্স্ট এক্সাম্পলটা নিই 3,2। 3,2, তাহলে 3,2 এর ক্ষেত্রে x স্থানাঙ্ক কি হচ্ছে 3 আর y স্থানাঙ্ক কি হচ্ছে 2। তাহলে এখন যদি এই বিন্দুটা এই সমীকরণে লেখচিত্রের ওপর থাকে, তাহলে আমি যদি এখানে x জায়গায় 3 বসাই আর যদি আমি এখানে y জায়গায় 2 বসাই, তাহলে আমার এই দিকটা ক্যালকুলেট করে ডান দিকের এই 7 এর সঙ্গে সমান হওয়া উচিত। তাহলে আমি বুঝবো এই বিন্দুটা এটার ওপর রয়েছে। মানে যদি আমি এখানে x এর ভ্যালু আর y এর ভ্যালু বসাই, তাহলে সমীকরণের বাম দিকের যা মান আসবে ডান দিকের মান সেম হতে হবে। তাহলে আমি বুঝবো এই বিন্দুটা এই সমীকরণের লেখচিত্রের উপর রয়েছে। তাহলে বসিয়ে দেখি 3 × 3 - 2 কত হচ্ছে? 3 × 9 - 2 7 সমান হচ্ছে সমীকরণ ডান দিকের সঙ্গে? হচ্ছে। তাহলে এই বিন্দুটা লেখচিত্রের উপর অবস্থিত। উপর অবস্থিত। আচ্ছা, সেম ভাবে পরেরটা দেখো। পরেরটা হচ্ছে 1, -4। তাহলে এই ক্ষেত্রে x কি? x হচ্ছে 1 আর y হচ্ছে -4। তাহলে এখন যদি আমি এখানে বসাই, সুতরাং 3 × 1 -4, এইটা মানে কি 3 মাইনাসে মাইনাসে +4 7, এটাও সমান হচ্ছে বাম দিকে ডান দিকের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটাও বিন্দুর উপর অবস্থিত, সরি লেখচিত্রের উপর অবস্থিত। লিখে দাও, সুতরাং লেখচিত্রের ওপর অবস্থিত। সেম ভাবে পরেরটা চেক করো 0, -7। 0, -7। তাহলে এক্ষেত্রে x হচ্ছে 0 আর y হচ্ছে -7। তাহলে বসিয়ে দেখি 3x তো মানে 3 × 0 আর -y মানে -7। তাহলে এটাও 7 হচ্ছে, সমীকরণ ডান দিকের সঙ্গে সমান। সুতরাং এটিও লেখচিত্রের ওপর অবস্থিত। পরের বিন্দুটা হচ্ছে 2, 0 না? একবার দেখে নিই। পরের বিন্দুটা হচ্ছে 2, 0 ডি। আচ্ছা, এগুলো না নাম্বারিং গুলো করে নেবো। এটা সি, এটা ডি, ওটা এ বি ছিল। আচ্ছা, 2, 0। তাহলে এই ক্ষেত্রে x কত? x হচ্ছে 2 আর y হচ্ছে 0। সমীকরণটা হচ্ছে 3x - 2y = 7। 3x - y = 7, 2y না, 3x - y = 7। আচ্ছা, তাহলে আমি এখানে x এর জায়গায় 2 আর y এর জায়গায় 0 বসাই, অ্যান্সার আসছে 6। এটা 7 এর সঙ্গে সমান নয়। তাহলে এটি সমীকরণটাকে সিদ্ধ করছে না। তাহলে এই বিন্দুটি 2, 0 বিন্দু লেখচিত্রের ওপর অবস্থিত নয়। লেখচিত্রের উপর অবস্থিত নয়। ঠিক আছে,
আচ্ছা, ওপরেরও পয়েন্টগুলো নাম্বারিংগুলো আমি করে দিই, তাহলে এটা বুঝতে পারলে কি করে বের করলাম। এগুলো আগেও শিখিয়েছিলাম, তারপর এখন বলে দিলাম। ঠিক আছে, তাহলে এবার পরের কোশ্চেনটা করি। স্তম্ভ মেলাও, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার মধ্যে কোনটা কি হবে। আচ্ছা, এটা আমি মডেল একটি টাস্ক 1-এ সেম এরকম মূলদ একটা অঙ্ক পেয়েছিলাম, ওখানে বুঝিয়ে দিয়েছি। তারপরে বলে দিই, মূলদ সংখ্যা মানে একদম চোখ বন্ধ করে সসীম দশমিক সংখ্যা অথবা আবৃত দশমিক সংখ্যা। তাহলে এর সঙ্গে মিলবে হচ্ছে 3, এর সঙ্গে মিলবে হচ্ছে 3। আর অমূলদ সংখ্যা মানে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আর বাস্তব সংখ্যা না, এটা কারোর সঙ্গে যাবে না, কারণ মূলদও এক ধরনের বাস্তব সংখ্যা, অমূলদও এক ধরনের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মেন দুভাগে ভাগ হচ্ছে, এটাই এক ভাগ মূলদ এক ভাগ অমূলদ, তাই এটা কারোর সঙ্গেই যাবে না। তাহলে এর সঙ্গে 3 যাবে, বি এর সঙ্গে যাবে হচ্ছে 1। অসীম কিন্তু অনাবৃত, এটাও হতে পারে অসীম বা আবৃত, বাট এটা অসীম হলো এটা আবৃত থাকে, মানে মাথায় পৌনঃপুনিক থাকে, বাট এটা অসীম তো হবেই, যার কোনো শেষ হবে না ভাগফলটা। সঙ্গে অনাবৃত মানে সেম সংখ্যা সেম ভাবে রিপিট হবে না, মাথায় পৌনঃপুনিক থাকবে না, তাই আমরা বলবো এটাকে অমূলদ সংখ্যা। সেটা একটু এটা বোঝা যাচ্ছে না, একটু ঠিক করে দিই। বি হচ্ছে 1। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা করি, এটার বলার কিছু নেই। আচ্ছা, এবার 3 নাম্বার কোশ্চেনটা দেখো। 4x - 3y 16 6x + 5y 62, এই সমীকরণ দুটোকে সমাধান করতে বলেছে। আমরা দুটোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। অপনয়ন পদ্ধতি মানে তোমরা তো নিশ্চয়ই জানোই, অপনয়ন মানে কি হয়, যে যে কোনো একটা চলরাশিকে ফার্স্টে বাদ দিতে হয়, মানে তাড়াতে হয়, অপনয়ন করতে হয়, তারপর সেখান থেকে একটা চলরাশির মান বের করতে হয়, তারপর সেটার সাহায্যে যেটাকে আমরা তাড়ালাম তার ভ্যালু বার করব। এবং সেটার জন্য ফার্স্টে কি করতে হয়, সাপোজ আমি এখানে এক্স আর ওয়াই দুখানা চলরাশি আছে, এটা তো আছে এক্স আর ওয়াই, এটাতেও আছে এক্স আর ওয়াই, 6x + 5y 62। হ্যাঁ, এবার আমি যদি ফার্স্ট এখান থেকে x কে তাড়াতে চাই, তাহলে আমাকে আগে কি করতে হবে, এটাকে সাপোজ আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিই। তাহলে ফার্স্ট আমাকে 1 আর 2 নাম্বার যে x এর সহগ আছে, এই সহগ কি 4, আর এখানে সহগ কি 6, দুটোকে সমান বানাতে হবে। এবং তারপর প্রথম থেকে সেকেন্ড সমীকরণকে বাদ দিলে এটা অটোমেটিক বিয়োগ হয়ে চলে যাবে। তাহলে এটাকে সমান করতে গেলে, তাহলে আমি যদি 4 এর সঙ্গে 6 গুণ করি তাহলে কত হবে, 24। সেম ভাবে আমি যদি এখানে 6 এর সঙ্গে 4 গুণ করি তাহলে এটাও হবে 24। মানে সমান করা মানে কি, এর সহগকে দিয়ে একে গুণ করো আর এর সহগকে দিয়ে একে গুণ করো। মানে আমরা যাকে তাড়াতে চাইছি, আমরা যদি ফার্স্টে এক্স কে তাড়াতে চাই, তাহলে এক্স এর ফার্স্ট সমীকরণের সহগ দিয়ে সেকেন্ড সমীকরণকে গুণ করো, আর সেকেন্ড সমীকরণে এক্স এর সহগ দিয়ে ফার্স্ট সমীকরণকে গুণ করো। এই যে 6 দিয়ে গুণ করছি, এটা কিন্তু শুধু একে গুণ করব না, পুরো টোটাল সমীকরণটাকে গুণ করব, এটাও ঠিক তাই। তাহলে এখন আচ্ছা, এখানে লিখো যে এখন গুণ করে পাই, এখন গুণ করে পাই, তাহলে এটা হচ্ছে যদি আমি টোটালটাকে 6 দিয়ে গুণ করি কি হবে, 24x - 18y = 96। আর যদি আমি এটাকে 4 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 24x + 20y = হচ্ছে 62। ঠিক আছে, এবার কি করবে, এটাকে এবার 3 নাম্বার সমীকরণ সাপোজ নাম দিয়ে দাও, এটাকে এবার 4 নাম্বার। এবার দেখো দুটো একরকম দেখতে হলো, 24x আর 24x। এবার যদি আমি 3 থেকে 4 কে বাদ দিই, বা তোমরা চাইলে 4 থেকে 3 কেও বাদ দিতে পারো, যা খুশি, আলটিমেটলি আমার এই দুটো x x কাটানোই কথা। এখন আমি যদি 3 বিয়োগ 4 করি, 3 বিয়োগ 4, এটা কিন্তু বিয়োগ চিহ্ন, ঠিক আছে, করে পাই। তাহলে বিয়োগ করলে দুটো সমীকরণের বাম দিক বিয়োগ হবে, আর ডান দিক এক অপরের সঙ্গে বিয়োগ হবে। তাহলে এটা হবে 24x - 18y মাইনাস 24x + 20y, বাম দিক বিয়োগ হচ্ছে, আর এখানে ডান দিক 96 মাইনাস, আচ্ছা সরি এটা গুণ করা হয়নি, 62টাকে তো 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে হবে 4 × 6 = 24, 4 × 2 = 8, 4 × 2 = 8, 4 × 6 = 24। তাহলে এইটা হবে হচ্ছে 96 - 248। আচ্ছা, তাহলে এবার এটা গুণ করি, তাহলে এটা হচ্ছে 24x - 18y, যদি আমি এই ব্র্যাকেটটা তুলে দিই তাহলে মাইনাসের ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে -24x মাইনাসে প্লাসে -20y =
এটা হবে এদিকটা মাইনাস হলে হবে এটা 2 152। আচ্ছা এবার দেখো 24x 24x কাটছে, তাই আমি একটা চলরাশিকে তাড়াতে পারলাম। তাহলে এখন এই দুটোকে অর্ডার কত হয়, -38y ইকুয়ালস টু -152। কারণ যতক্ষণ আমি একটাকে না তাড়াতে পারবো একটা চলরাশিকে, ততক্ষণ আমি আরেকটা চলরাশির ভ্যালু বের করতে পারবো না, এবং এর ভ্যালু বের করতে না পারলে আমি এর সাহায্যে যাকে তাড়ালাম তার ভ্যালু আবার বের করতে পারবো না। তাহলে এখন y এর ভ্যালু এখান থেকে করে বের হবে, এই -38কে এইদিকে পাঠাই, এটা এদিকে গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে কাটাকুটি হয়ে হবে হচ্ছে এটা 4, হ্যাঁ 4 হবে। তাহলে y এর ভ্যালু কত আসলো, 4। এখন এই y এর ভ্যালুটা এইখানে কোন একটা সমীকরণে বসিয়ে দাও, দেখবে অটোমেটিক ওখান থেকে x এর ভ্যালু বেরিয়ে আসবে। আমি যদি 1 নাম্বারটাতে বসাই y এর ভ্যালু 4, তাহলে এখন লিখবে সুতরাং y ইকুয়ালস টু 4, একে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণটা কি ছিল, 4x - 3y ইকুয়ালস টু 16। তা দেখো এখন এখান থেকে আমি x এর ভ্যালুটা বের করতে পারবো, 4x - 3y, y মানে কি 4 ইকুয়ালস টু 16, বা 4x মানে তাহলে কত আসছে 16, এটা হচ্ছে -12, এদিকে চলে আসলে হবে +12 মানে 28। তাহলে 4x হচ্ছে 28, তাহলে x মানে কি 28/4 7, 4টা দিকে গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 28/4 মানে হচ্ছে 7। তাহলে সুতরাং সমাধানটা কি, x হচ্ছে 7, y হচ্ছে 4। এটা আমরা বের করলাম কোন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতিতে। ঠিক আছে। আচ্ছা এরপরে পরের কোশ্চেনটা করি। দেখো কি দিয়েছে, প্রমাণ করো 20506232 বিন্দুগুলো পরপর যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন হয়। আচ্ছা সামন্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে খুব একটা সূক্ষ্ম মানে একটাই পার্থক্য রয়েছে। যখন কিছু প্রমাণ করতে হবে, তোমরা জানো একটা সামন্তরিকের কি হয়, একটা সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, এবং এটা একটা আয়তক্ষেত্র, মানে একটা সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, মানে এর সঙ্গে এ সমান, এর সঙ্গে এ সমান আর সমান্তরাল হয়। একটা আয়তক্ষেত্র তাই বিপরীত বাহুগুলো পরস্পর সমান, মানে এর সঙ্গে এ সমান, এর সাথে এ সমান এবং সমান্তরাল। বাট আমি এখন যদি এইখানে জাস্ট এত অবধি প্রমাণ করি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে তো চতুর্ভুজটা সামন্তরিকও হতে পারে অথবা আয়তক্ষেত্র হতে পারে। বাট আমাকে এখানে একটা সামন্তরিক চেয়েছে, মানে খালি আমাকে এখানে বিপরীত বাহুগুলো যে দৈর্ঘ্য সমান, খালি আমাকে এইটুকু প্রুফ করলে চলবে না, আমাকে এমন কিছু একটা প্রুফ করতে হবে যেটা সামন্তরিকের আছে কিন্তু আয়তক্ষেত্রে নেই। আয়তক্ষেত্রে দেখো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা 90, এইটা 90, এইটা 90, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বলে আয়তক্ষেত্রের কর্ণগুলোর দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান হবে, মানে এই কর্ণটার দৈর্ঘ্য যা হবে অন্য কর্ণটার দৈর্ঘ্য তাই হবে, মানে এইটা সমান সমান হবে এইটা, তার মানে এই কর্ণ সমান সমান এই কর্ণটা। কিন্তু সামুদ্রিক একটা জিনিস খেয়াল করো, এর কিন্তু কোনো কোণ 90 ডিগ্রির সাথে দেখো বেঁকা বেঁকা, এখানে দেখো সব সমকোণ লম্বা লম্বা ছিল সোজা সোজা, এখানে কোনো কোণ 90 ডিগ্রি নয়। এই জন্য কোনো কোণ 90 ডিগ্রি নয় বলে এর দিয়ে কিন্তু কর্ণগুলো একে অপরের সঙ্গে সমান নয়। কোনো কর্ণ মানে দুটো কর্ণ আছে, দুটো কর্ণই কারোর সঙ্গে কারোর সমান নয়। এখানে কিন্তু কর্ণগুলো একে অপরের সঙ্গে সমান হয়, যেটা আয়তক্ষেত্রের সঙ্গে সমান। তাহলে ফার্স্টে আমি যদি খালি চারটে বাহু দুটো বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান এতটা প্রুফ করলে হবে না, ওটা তো করতেই হবে, ওটা একটা সামান্তরিকের ধর্ম। তার সঙ্গে এটাও দেখাতে হবে এর কর্ণগুলো একে অপরের সঙ্গে সমান নয়, তাহলে আমি বোঝাতে পারবো যে এটা আয়তক্ষেত্র না, এটা সামান্তরিক। কারণ আয়তক্ষেত্র হলে কর্ণগুলো সমান হয়ে যেত। ঠিক আছে, তাহলে প্রুফ করা শুরু করি। আচ্ছা এটা একটু পরিষ্কার করে নিই, দাঁড়াও ভালো করে এখানে একটু এঁকে দিই সামন্তরিকটা। আচ্ছা ঠিক আছে, এবার এটা একটা সামন্তরিক, সাপোজ ধরো এই সামন্তরিকের নাম দিই হচ্ছে ABCD সামন্তরিক, ABCD সামন্তরিক। এবার এখানে এই যে চারটে বিন্দু রয়েছে, এটা কোথায় কি বসবে আমরা জানি না, আমরা এখানে পরপর যা আছে পরপর নাম দিয়ে দিই ABCD। আমার খালি দেখতে হবে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান কিনা এবং কর্ণগুলো অসমান কিনা, তাহলে আমি বুঝে যাবো এটা সামন্তরিক। তাহলে এটা যদি ABCD এরকম পরপর নাম দিই, তাহলে এটা হচ্ছে 2, 0 বিন্দু,
এইটা হচ্ছে 5,0 বিন্দু, এইটা হচ্ছে 6,2 বিন্দু, আর এইটা হচ্ছে 3,2 বিন্দু। ঠিক আছে, আর কর্ণগুলো সমান দেখাতে হবে। কর্ণগুলো সমান দেখাবো মানে এই কর্ণটা, সরি অসমান দেখাতে হবে। এই কর্ণটা, এটা হচ্ছে এসি কর্ণ, আর এইটা হচ্ছে বিডি কর্ণ। ঠিক আছে, তাহলে এখন চতুর্ভুজ এবিসিডি সামান্তরিকের আগে 4টে বাহুর দৈর্ঘ্য বার করি, তারপর দেখি এবির সঙ্গে সিডি সমান হচ্ছে কিনা আর বিসির সঙ্গে এডি সমান হচ্ছে কিনা। তো এখন এই ত্রিভুজ এবিসিডি এর এক এক করে 4টে বাহুর দৈর্ঘ্য বার করি। ফার্স্টে এই বাহুর দৈর্ঘ্য বার করি। বাহুর দৈর্ঘ্য কি করে বার করবে? এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুটো বিন্দুর মধ্যে যেটা দূরত্ব ওটাই হবে এই বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার একক। ঠিক আছে, তাহলে এখন এখানে x1 এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2, বা এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 - x2 মানে কি? 2 - 5 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার। আচ্ছা, 2 - 5 মানে এটা আসছে কি -3 হোল স্কোয়ার মানে 9 প্লাস 0 মানে হচ্ছে √9। √9 মানে কি? 3 একক। তাহলে এবি কত আসলো? 3 একক। সেম ভাবে বিসি বের করি। বিসির ক্ষেত্রে x1 x2 কোনটা হয়ে যাবে? তখন হবে এটা x1, এটা x2, সরি এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে 5 - 6 এর হোল স্কোয়ার প্লাস 0 - 2 এর হোল স্কোয়ার একক। তাহলে এইটা হবে রুট -1 এর হোল স্কোয়ার মানে কি 1 যোগ -2 হোল স্কোয়ার মানে কি 4। তাহলে √5 একক। ঠিক আছে, এবার সিডি বের করি। সিডির ক্ষেত্রে সি যেহেতু আগে আছে তাই আমি এটাকে x1 y1 ধরি। এটা x1, এটা y1, এটা x2, এটা y2, যেহেতু ডি পেছনে আছে। তাহলে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার একক। এটাও দেখবে 3ই আসবে। এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9 প্লাস 0, এটাও আসবে 3 একক। সেম ভাবে ডি এ বের করি। ডি এর ক্ষেত্রে ডি আগে আছে, তাহলে আমি ডিটাকে ধরি হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 - 2 হোল স্কোয়ার প্লাস 2 - 0 হোল স্কোয়ার একক। এটাও কত আসছে? 1 যোগ 4 মানে √5 একক। তাহলে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান পাচ্ছি। দেখো, এবি সমান, হিসাব মতন আমার এবি আর সিডি সমান হওয়া উচিত ছিল। তাহলে এবি কত এসছে? 3, সিডি কত এসছে? 3, সমান পাচ্ছি। আর বিসি ডিএ সমান হওয়া উচিত ছিল, বিসি এসছে √5, ডিও √5 সমান পাচ্ছি। তাহলে সুতরাং এখন এবি সমান সমান সিডি আর বিসি সমান সমান ডিএ পাচ্ছি। তার মানে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। সালে সামান্তরিক হওয়ার ফার্স্ট শর্তটা প্রমাণ করতে পারলাম সমান। এবার হচ্ছে সেকেন্ড শর্তটা, কর্ণগুলো সমান না। তাহলে এখন ফার্স্ট আমি এসি কর্ণ বার করি। এসি কর্ণ, এসি কর্ণ মানে এ কোন বিন্দুটা হচ্ছে 2 0, সি হচ্ছে 6 2। তাহলে এটাকে x1 y1 এ কে আর সি কে x2 y2 ধরি, 2 0 আর 6 2। তাহলে এসি কর্ণ মানে হচ্ছে 2 - 6 এর হোল স্কোয়ার 0 - 2 এর হোল স্কোয়ার একক। তাহলে এটা কত আসছে? এটা হচ্ছে 16 প্লাস 4 মানে √20 একক। এবার বার করি হচ্ছে বিডি কর্ণ। তাহলে বি কে x1 y1 ধরি আর ডি কে x2 y2 ধরি। বি পয়েন্টটা কি ছিল? বি ছিল হচ্ছে 5 0 আর 3 2। তাহলে 5 0 আর 3 2 ছিল। তাহলে 5 - 3 হোল স্কোয়ার প্লাস 0 - 2 হোল স্কোয়ার একক। তাহলে এইটা আসছে 2 স্কোয়ার মানে 4 যোগ 4
√8 একক। তাহলে দেখো এসি আর বিডি কি সমান হচ্ছে? সমান হচ্ছে না, কিন্তু যদি এটা আয়তক্ষেত্র হতো কর্ণগুলো সমান হয়ে যেত। এটা সামান্তরিক বলেই সমান হচ্ছে না, সুতরাং এসি কর্ণ নট ইকুয়ালস টু বিডি কর্ণ, কর্ণগুলো সমান না। তাহলে সুতরাং চতুর্ভুজ এবিসিডি একটি সামান্তরিক, এটা প্রমাণিত হলো। তাহলে 4টে বিন্দু যোগ করে একটি সামান্তরিকই উৎপন্ন হয়, এটা আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, তাহলে এবং কেন কর্ণগুলো সমান হয় না সেটাও বললাম, কারণ এর কোনো কোণ 90 ডিগ্রি নয় সামান্তরিকে, যেটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। এই জন্য আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সবসময় সমান হয়, কিন্তু সামান্তরিক বলো বা রম্বস বলো এইগুলোর কোনো কোণ 90 ডিগ্রি হয় না, এই জন্য এদের কর্ণগুলো কখনো সমান হয় না। আচ্ছা, তাহলে বুঝতে পারলে আশা করি। তাহলে এখানে টাস্ক 2টা শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যেগুলো আজকে করালাম। প্রথমটিকে একবার দেখে নিও, তাহলে কোনো প্রবলেম থাকলে সেটা বুঝতে পেরে যাবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে, সেখানে আমি টাস্ক 3 করাবো। তাহলে ততক্ষণের জন্য বাই।